মার্কিন হামলার আগে ইরান পারমাণবিক স্থাপনা থেকে ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এদিকে পারমাণবিক চুক্তি নিয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দর্শক, বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযুগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি লিনিয়া আফরোজ। মার্কিন হামলার আগে ইরান পারমাণবিক স্থাপনা থেকে ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার পেন্টাগনের এক বিবৃতিতে তিনি দাবি করেন ইরানে হামলা চালিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে যুক্তরাষ্ট্র। তবে পেন্টাগনের বিবৃতির কিছুক্ষণ আগেই যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেখানে তিনি যুদ্ধে ইরান বিজয় পেয়েছে বলে দাবি করেন। এদিকে পারমাণবিক চুক্তি নিয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। অবশেষে যুদ্ধবিরতির 2 দিন পর নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের সঙ্গে 12 দিন যুদ্ধের পর তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি দাবি করেন ইরান যুদ্ধে জয়লাভ করেছে। তিনি বলেন যুক্তরাষ্ট্র মনে করেছিল তারা যুদ্ধে হস্তক্ষেপ না করলে ইসরায়েলের পতন হবে, তাই তারা সরাসরি যুদ্ধে জড়িয়েছিল। তবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কিছুই পায়নি দাবি করে খামেনি বলেন হামলার জবাবে যুক্তরাষ্ট্রকে থাপ্পড় দিয়েছে তেহরান। ভুয়া ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে জয়ের জন্য ইরানের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। ইহুদিবাদীরা অনেক উচ্চবাচ্য করলেও ইরানের ধাক্কায় তারা পতনের দ্বার প্রান্তে চলে এসেছিল। যুক্তরাষ্ট্র সরাসরি এ যুদ্ধে প্রবেশ করেছিল, কারণ তারা মনে করেছিল যদি তারা যুদ্ধে না জড়ায় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। খামেনির এ বক্তব্য প্রচারের পরপরই পেন্টাগনে এক সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সেখানে তিনি ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বলে দাবি করেন। মার্কিন হামলার আগেই ইরান তাদের উচ্চ সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে, বা ইউরেনিয়াম ভান্ডার যেখানে থাকার কথা সেখানে ছিল না। আমার হাতে আসা গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে এমন কোনো কিছুর ইঙ্গিত পাইনি। আমি এমন কোনো গোয়েন্দা তথ্য জানি না। এরই মধ্যে ইসরায়েলকে ইরানি ড্রোন প্রতিহত করতে ফ্রান্স সহায়তা করেছে বলে জানিয়েছেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লকোহুনো। তিনি বলেছেন ইরান ইসরায়েলের যুদ্ধে বিভিন্ন সামরিক অভিযানের সময় ফরাসি সেনাবাহিনী ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা অথবা রাফায়েল যুদ্ধবিমানের সাহায্যে ইরানের অন্তত 10টি ড্রোন প্রতিহত করেছে। তার মতে এ যুদ্ধে ইসরায়েলে প্রায় 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000 ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। এদিকে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের পর সুপ্রিম কাউন্সিলও এর অনুমোদন দিয়েছে। তবে এতে করে সংকট আরও বাড়তে পারে বলে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে IAEA। সৃষ্টি ঘটক, 71। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেন বলেছেন ইরানে অপারেশন মিডনাইট হ্যামার ছিল 15 বছরের কাজের চূড়ান্ত পরিণতি। হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলায় যাতে সাফল্য অর্জন করা যায় সেজন্য ডিজাইন, পরিকল্পনা ও সরবরাহ করা হয়েছিল বলেও জানান তিনি। কেইন জানান ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে 6টি বোমা ছুড়েছিল যুক্তরাষ্ট্র। তিনি বলেন ইরানের পারমাণবিক স্থাপনার 2টি ভেন্ট শাফেট যুক্তরাষ্ট্র হামলা করেছিল। এইসব হামলা প্রতিহত করার জন্য ইরান সেগুলো কংক্রিট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল বলে জানান তিনি। ফোর্দো সাইটের কথা উল্লেখ করে জেনারেল ড্যান কেন বলেন ইরানের পাহাড়ের গভীরে একটি প্রকল্পের বিষয়ে যুক্তরাষ্ট্র প্রথমে গোয়েন্দা তথ্য পেয়েছিল। US ডিফেন্স থ্রেট রিডাকশন এজেন্সি 15 বছর ধরে ফোর্দো নিয়ে গবেষণা করেছে। উল্লেখ করে তিনি জানান 22শে জুন ইরানে হামলা চালানোর জন্য একটি বাংকার বাস্টার বোমা তৈরি করেছিল যুক্তরাষ্ট্র।
ইরান ইসরায়েল সংঘাতের পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ব্যাপক হারে গ্রেপ্তারের পাশাপাশি একাধিক মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। জাতীয় নিরাপত্তার স্বার্থে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। ইরানি কর্মকর্তারা বলছেন, ইরানের নিরাপত্তা বাহিনীতে ইসরায়েলি এজেন্টদের অনুপ্রবেশ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছিল। তাদের সন্দেহ ইসরায়েলকে সরবরাহ করা তথ্যে একাধিক উচ্চ পর্যায়ের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীদের নিশানা করে হত্যা করেছে বলে দাবি ইরানের। 12 দিনের এই সংঘাতের সময় ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরান 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। যুদ্ধবিরতির একদিন পর বুধবার আরও 3 জনকে একই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া দেশ জুড়ে শতাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে অনেকের আশঙ্কা, এটি বিরোধী কণ্ঠ দমন ও জনগণের উপর নিয়ন্ত্রণ আরও শক্ত করার একটি উপায়। কোনো পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না ইরান, বরং বিদ্যুৎ উৎপাদনের মতো কল্যাণমূলক কাজে ব্যবহার করছে পরমাণু শক্তি। আর এর জন্য তাদের পরমাণু শক্তি সমৃদ্ধকরণ প্ল্যান্ট দরকার হয়। দীর্ঘদিন ধরে এমন দাবি করে ইরানের বিভিন্ন দপ্তর। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে বলে আসছে, ইরানের পরমাণু প্ল্যান্টের লক্ষ্য মোটেও শান্তির জন্য নয়। তাই আসলেই কি হয় ইরানের পরমাণু প্রকল্পে? সমৃদ্ধকরণ বিষয়টি বাকি, এ নিয়ে আগ্রহ রয়েছে বিশ্ববাসীর। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে জানুন এর আদ্যপান্ত। পারমাণবিক বোমা বানানোর ক্ষেত্রে যে উপাদানটি সবচেয়ে বেশি দরকার হয় সেটি হলো ইউরেনিয়াম। এটি একটি ধাতব পদার্থ যা মাটিতেই পাওয়া যায়। ইউরেনিয়ামে ভিন্ন ভিন্ন ভরের পরমাণু থাকে। বিজ্ঞানীরা সেগুলোকে সংক্ষেপে U-238 এবং U-235 নামে চিহ্নিত করেন। প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়ামে U-238 সবচেয়ে বেশি থাকে, যা প্রায় 99.3%। অন্যদিকে মাত্র 0.7% থাকে U-235। এই U-235 আইসোটোপটি সবচেয়ে কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞরা জানান, যেহেতু প্রাকৃতিক ইউরেনিয়ামে U-235 কম থাকে, তাই বিশেষ প্রক্রিয়ায় ইউরেনিয়ামে এটি বাড়ানোর দরকার হয়। আর একেই বলা হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এক্ষেত্রে খনি থেকে আকরিক ইউরেনিয়াম তুলে প্রথমে গুঁড়ো করা হয়। পরিশোধনের পর সেটি ইয়েলো কেকের আকৃতি পায়। এরপর রাসায়নিক প্রক্রিয়ায় ইয়েলো কেকটিকে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইডে রূপান্তর করা হয়। পরে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইডকে ঘোরানো হয় একটি সেন্ট্রিফিউজ মেশিনে। এখানে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস থেকে ইউরেনিয়াম আইসোটোপ U-235 কে আলাদা করা হয়। বিশেষজ্ঞরা আরও জানান, যখন বড় কোনো পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস ভাঙা হয়, তখন সেই ফিশন বিক্রিয়ায় প্রচুর শক্তি তৈরি হয়। শুধু শক্তি নয়, প্রতিটি ফিশনে আরও নিউট্রন তৈরি হয়, যা আবার পাশের পরমাণু ভেঙে ফেলে। এরপর একটার পর একটা পরমাণু ভাঙে এবং একসাথে বিশাল এক বিস্ফোরণ হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য 3 থেকে 5% ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্ভব, কিন্তু পারমাণবিক বোমা তৈরি করতে হলে 90%-এর ওপরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার দরকার হয়। সৃষ্টি ঘটক, 71। চলমান ফৌজদারি বিচার বাতিলের আহ্বান জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে নেতানিয়াহু বলেন, অভিন্ন শত্রুদের পরাজিত করতে ট্রাম্পের সঙ্গে কাজ করে যাবেন তিনি। পোস্টে নেতানিয়াহু আরও বলেন, গাজায় ইসরায়েলের জিম্মিদের মুক্ত করা এবং দ্রুত শান্তি প্রতিষ্ঠা করতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের সাথে করমর্দন করছেন নিজের এমন একটি ছবির সাথে এ বার্তা পোস্ট করেছেন নেতানিয়াহু। এর আগে বুধবার নেতানিয়াহুর ব্যাপক প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচিয়েছে, এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও রক্ষা করবে। পোস্টে নেতানিয়াহুকে মহান বীর উল্লেখ করে তার বিচার দ্রুত বাতিল করা অথবা ক্ষমা করে দেয়া উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 72 জন। আহত বহু ফিলিস্তিনি। এরই মধ্যে উত্তর গাজায় ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
এতে বন্ধ হয়ে গেছে গাজায় ত্রাণ সরবরাহের সবচেয়ে সরাসরি পথ। গত 4 সপ্তাহে ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত 549 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4066 জন। এদিকে হামাস আবারও ত্রাণ লুটপাট করছে এমন অভিযোগ তুলে ত্রাণ বিতরণ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। তবে গাজাবাসী ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি স্কুল ভবনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। গাজা সিটির শেখ রেদওয়ান উপশহরের ওই স্কুল ভবনে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত মানুষজন। এছাড়া গাজার খান ইউনিস আল মাওয়াসিতেও এদিনও অব্যাহত ছিল ইসরায়েলি হামলা। এসব হামলায় হতাহত হন আরও বহু ফিলিস্তিনি। স্কুলে হামলা করার মতো কি আছে? সেখানে তো কোনো হামাস নেই। আমরা সাধারণ মানুষজন কোনো মতে থাকছিলাম। বাচ্চাগুলোকে যে এভাবে হত্যা করছে তারা, ওরা কি করেছে? কোনো কারণ ছাড়াই দিনের পর দিন তারা নিরীহ নিরস্ত্র মানুষকে এভাবে হত্যা করছে। আমার বোন, তার স্বামী, সন্তান আশ্রয় নিয়েছিল ওই স্কুল রুমে। সবাই এক হামলায় নিশ্চিহ্ন হয়ে গেল আজ। একই দিন গাজার দেইর আল বালাহ এলাকার একটি বাজারেও বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। সেখানেও বহু মানুষ নিহত হন। এরই মধ্যে হামাস ত্রাণ লুট করছে এমন অভিযোগ তুলে গাজার উত্তরাঞ্চলে ত্রাণ সরবরাহ স্থগিত করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে বলেন, হামাসের এই লুটপাট বন্ধ করার জন্য দুদিনের মধ্যে একটি পরিকল্পনা দাঁড় করাতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য স্থানীয়দের দাবি, হামাস ত্রাণ চুরি নয় বরং রক্ষা করছিল। হামাসও ত্রাণ বিতরণ প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে। এদিকে গাজার মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। এ সময় 25 জুন থেকে ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় 598 জন ফিলিস্তিনি নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন সংস্থাটির প্রধান ভলগার তুর্ক। সৃষ্টি ঘটক, 71। মধ্য আফ্রিকার প্রজাতন্ত্রে পদদলিত হয়ে নিহত হয়েছেন 29 জন শিক্ষার্থী, আর আহত অন্তত 280 জন। দেশটির রাজধানী বাংওয়ে একটি স্কুলে এই ঘটনা ঘটে। শুক্রবার দেশটির গণমাধ্যমে জানায়, বুধবার উচ্চ মাধ্যমিক সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে লাইসে বার্থেলেমি বোগান্ডা স্কুলে পরীক্ষা অংশ নিয়েছিল প্রায় 6000 শিক্ষার্থী। এ সময় স্কুল ভবনের নিচতলায় একটি বিদ্যুৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS-এ পা রেখে ইতিহাস গড়েছেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি প্রথম ভারতীয় যিনি কক্ষপথের এই মহাকাশ গবেষণা কেন্দ্রে প্রবেশ করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ সংস্থা এক্সিওম স্পেস পরিচালিত অভিযান এক্সিওম 4 সফলভাবে মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হওয়ার পর বৃহস্পতিবার ভোরে 4 সদস্যের ক্রু সেখানে প্রবেশ করেন। এর আগে বুধবার X4 মিশনটি উৎক্ষেপণ করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন নাসার সাবেক অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন, আর পাইলটের দায়িত্ব পালন করেন গ্রুপ ক্যাপ্টেন শুক্লা। অভিযানটি নাসা, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসা এবং স্পেস এক্সের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। 2 সপ্তাহের এই অভিযানে 4 সদস্যের ক্রু দলটি মোট 7টি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন। এর মধ্যে 7টি গবেষণার পরিকল্পনা করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।